নমস্কার। আজ আবার আপনাদের সামনে অমৃত কথায় আমি সুবীর সিনহা বলছি। আমাদের আগের পর্বে আমরা সংস্কৃতি নিয়ে আলোচনা শুরু করেছি। আমার জীবনের নানান অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন মনীষীদের জীবনী, বিভিন্ন কবিতা, গান, এসব নিয়ে আলোচনা থাকবে আমাদের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য, সেটা মানুষের যদি আমরা সামান্যতম উপকারে আসি এই সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে, তারই প্রচেষ্টা। আমি 100% নিশ্চিত যে একমাত্র মানুষের মানসিক বিকাশের জন্য অবশ্যই সাংস্কৃতিক বিকাশ আগে দরকার। এই সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি এবং আশা করছি আরো অনেক কিছু পাব। কিছুদিন আগে করোনা ভাইরাসের কুপ্রভাব আমাদের জীবনে ভীষণভাবে রেখাপাত করেছে। অনেক মানুষকে আমরা হারিয়েছি। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রভাব থেকে যে আমরা মুক্ত হয়েছি ঠিক তা নয়। এখনো দিকে দিকে করোনা ভাইরাসের প্রভাব পড়ছে, আমাদের সতর্ক থাকতে হবে। এই করোনা ভাইরাসের প্রভাব পড়ার ঠিক আগে আগে আমরা শান্তিনিকেতনে ছিলাম। অবশ্য লকডাউন না থাকা অবস্থায় আমরা বিগত দিনে বছরে বহুবার আমরা শান্তিনিকেতনে যেতাম। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমাদের। লকডাউনের পরে সেটা সম্ভব হয়নি। আমরা বছরে অন্তত 1-2 বার যাই। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের কাছে শান্তিনিকেতন এবং বোলপুর, বিশেষ করে বীরভূম জেলা, সেই সব মানুষকে বেশি আকর্ষণ করে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে ভালোবাসে। আমার সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত বা ঘুমানোর আগে পর্যন্ত আমি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কিছুই বুঝি না। তিনি আমার প্রাণের ঠাকুর, আমার সবকিছু। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের প্রাণের ঠাকুরকে, রবি ঠাকুরকে, আমাদের গুরুদেবকে কাছ থেকে দেখতে পাইনি, তার কাছে যেতে পারিনি, তাকে ছুঁতে পারিনি, স্পর্শ করতে পারিনি। তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু রেখে গেছেন তার বিভিন্ন সৃষ্টি, আমাদের শান্তিনিকেতন, আমাদের বোলপুর, তার গান, তার রচনা, সবকিছু। তো আমি যখনই আমার পরিবারের সঙ্গে এই শান্তিনিকেতনে যাই, বোলপুরে যাই, তখন আমি অনুভব করি
গুরুদেবের অস্তিত্ব। আমার মন বলে গুরুদেব আছেন শান্তিনিকেতনের ঘরে ঘরে, শান্তিনিকেতনের আকাশে বাতাসে, গাছগুলোর পাতায় পাতায়। এরকম একটা অনুভূতি আমি ওখানে গিয়ে অনুভব করি। তাই এটা কিরকম নেশায় আমি বারবার ছুটে যাই কবিগুরুকে এইভাবে স্পর্শ করতে বা কবিগুরুর স্পর্শ পেতে। সেখানে ধুলো বালি, আমি গিয়েই শান্তিনিকেতনে নেমেই বা বোলপুরে নেমেই আমি আগে ওখানকার মাটি আমার মাথায় ঠেকাই। এটা শুধু একবার না, যতবার আমি শান্তিনিকেতনে যাই স্টেশনে নামার পরেই আমার ওই মাটি আমাকে টানে। শান্তিনিকেতন বোলপুরকে আমি ভীষণ ভালোবাসি, আমার নিজের গ্রাম মনে করি। ওখানকার প্রতিটি মানুষ, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ সবকিছু যেন আমার খুব পরিচিত, একান্ত আপন। ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতন থেকে আমার আসতে মন চায় না, কিন্তু আসতে তো হবেই। জীবিকার প্রয়োজনে আমাদের ফিরে আসতে হয়। আজ আমি একটি শান্তিনিকেতনের গল্প বলবো, যে সময় আমরা ছিলাম সেই সময়কার একটা গল্প। আমার সঙ্গে মানে আমার সাক্ষাতে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের সবাইকে বলবো, ভালো লাগবে আপনাদের। তো এই ধরনের সাংস্কৃতিক আলোচনা এই জন্যই আপনাদের সঙ্গে করছি যে এই ধরনের বহু সাংস্কৃতিক ঘটনা, গল্প, গান, নৃত্য, কবিতা, বিভিন্ন ব্যাপার, সুর নিয়ে, ছন্দ নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত থাকা বা ব্যস্ত থাকলে আমরা ভীষণভাবে শান্তি পাব। বিশেষ করে আমি শান্তি পাই, তাই আমার কথা এখানে বলছি। আমি বারে বারে এই সাংস্কৃতিক শব্দটি ব্যবহার করছি এই জন্যই, আমরা যে কোনো হতাশা থেকে বেরিয়ে আসতে পারবো এই সাংস্কৃতিক চিন্তা ভাবনা করার মাধ্যমে। বেশি বেশি সাংস্কৃতিক চিন্তা ভাবনা করুন, সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করুন, সংস্কৃতিকে বুঝুন, তাহলে প্রকৃত মানুষ হওয়া যাবে, এটা আমার আশা। আমাদের কাছে সবচেয়ে মূল্যবান যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের মানসিক শান্তি। আপনার যদি মানসিক শান্তি থাকে বা মনে শান্তি থাকে, তাহলে আপনার মতো বড় ধনী কেউ নেই এই পৃথিবীতে। সেই মানসিক শান্তি খোঁজার একটা প্রচেষ্টা আমাদের এই অমৃত কথা অনুষ্ঠানটি। আজকে তাই এই রবি ঠাকুরের শান্তিনিকেতনে থাকাকালীন আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। আপনারা শুনবেন, ভালো লাগবে। তো একদিন আমি আগের দিন চিন্তা করলাম যে আমি পরের দিন ভোর ভোর শান্তিনিকেতনটাকে
প্রদক্ষিণ করব। যে ভোরের শান্তিনিকেতন কেমন হয় সেটা আমাকে দেখতে হবে। তো আমাদের হোটেল থেকে বেরিয়েই দেখলাম একটা টোটো নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। ওই ভাইকে বললাম যে, তুমি কি যাবে? গোটা শান্তিনিকেতনটাই ভোরবেলায় আমি দেখতে চাই। সে রাজি হয়ে গেল। তো আমি একের পর এক কুয়াশা ঘেরা, তখন শীতকাল ছিল, কুয়াশা ঘেরা শান্তিনিকেতনকে দেখে চলেছি। সেই কাঁচঘর থেকে আরম্ভ করে, আমাদের আশ্রম থেকে আরম্ভ করে, ছাতিমতল থেকে আরম্ভ করে সব জায়গায় নিয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমাদের দর্শনীয় স্থান আছে শান্তিনিকেতনে, সেখানে সেখানেই আমরা যাচ্ছি। এর মাঝে আমাদের মনে হলো একটু চা খাবো আমরা। তো ঠিক আছে, চায়ের দোকানে গেলাম। ওখানে বহু মানুষ ব্যবসা করছেন বা জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন ব্যাপার আছে, চায়ের দোকান থেকে আরম্ভ করে, যারা গেছেন তারা তো জানেন। শান্তিনিকেতনে বহু মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছেন। ওখানে যারা গেছেন তারা সবাই জানেন সেটা। খোয়াই নদীর তীরে এবং সোনাঝুরির হাটে বিভিন্ন ধরনের জীবিকার সন্ধান পাওয়া যায়। বিশ্বভারতী ইউনিভার্সিটির আশেপাশে প্রচুর মানুষ বিভিন্ন ব্যবসা করে তাদের সংসার চালাচ্ছেন। তো আমি এরকম একটি চা দোকানে গিয়ে আমরা ওই ড্রাইভারকে বললাম যে, চলো চা খাই। চা খেতে খেতে আমার মনে হলো একটা কথা, আমি বললাম সবাইকে, ওখানে যারা ছিলেন, যে একজন মানুষ তিনি এমন কিছু সৃষ্টি করে গেছেন বা এমন একটা জায়গা তৈরি করেছেন, যার জন্য এই শান্তিনিকেতন তথা বোলপুর আজকে সারা বিশ্বে একটা জনপ্রিয় স্থান হিসেবে পরিণত হয়েছে। এখানের প্রতিটি মানুষ আজকে যারা জীবিকা নির্বাহ করছে, তারা সবাই তার কাছে কৃতজ্ঞ। কারণ ওই মানুষটির জন্যই আজকে সবাই আমরা কিছু না কিছু করে খাচ্ছি, যারা এখানে ব্যবসা করি। তো এই যে ব্যাপার, যে শান্তিনিকেতন এবং বোলপুর সম্পর্কে আমার যে একটা মানসিক ধারণা তৈরি হয়েছিল, সেখান থেকে আমি এটা বলেছি কথাটা। ওখানে চা দোকানে যিনি চা দিচ্ছেন, সেই ব্যবসায়ী হঠাৎ সে বলে উঠল যে, রবীন্দ্রনাথের আগেও তো এই শান্তিনিকেতন বোলপুর ছিল, তো রবীন্দ্রনাথ কেন সৃষ্টি করবেন শান্তিনিকেতন বোলপুর? তার আগে যে রাজা ছিল বা জমিদার ছিল তারাই করে গেছে, এখানে রবীন্দ্রনাথকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? তো আমি তাকে কি করে বোঝাই যে আমি কি বলতে চেয়েছি, এবং তাকে বোঝানোটাও মুশকিল যে রবীন্দ্রনাথ আমাদের কি দিয়ে গেছেন, বোলপুরকে কি দিয়ে গেছেন, শান্তিনিকেতনকে কি দিয়ে গেছেন, বা আমাদের এই গোটা বিশ্বকে কি দিয়ে গেছেন। কিন্তু তিনি ওখানেই ব্যবসা করে খাচ্ছেন, যার জন্য তার প্রতি সামান্য কৃতজ্ঞতা বোধটুকু তার জন্মায়নি। এটা স্বাভাবিক ছিল, কারণ সব জায়গায় একটা মানুষকে পর্যবেক্ষণ করার জন্য যে মিনিমাম শিক্ষা আমাদের প্রয়োজন, সেটা সবার থাকে না। আমাদের অতি কম জ্ঞান থেকে যদি আমরা রবীন্দ্রনাথের মতো মানুষকে বা ওনাদের মতো মনীষীদের আমরা বিশ্লেষণ করতে যাই, তখন কিছু তো ভুল হবেই। তো এই ধরনের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, যে মানুষটির
উপস্থিতি আমি অনুভব করি এখানে এসে, যারা এখানে আছেন তারা সেটা অনুভব করেন না। সেদিন খুব দুঃখ পেয়েছিলাম। এই অনুভব নিয়ে আমি ফিরে এলাম। তো আমি এটা কেন বললাম যে এই যে একটি মানুষকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন, তার সম্বন্ধে একটা ধারণা তৈরি করছেন, ফলে এটা অস্বাভাবিক কিছু না। আমাদের এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের এই সারা বিশ্বে সবাই তো আর একইভাবে সংস্কৃতি মনস্ক হতে পারে না, বা সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে না। এটা সম্ভব নয় বিভিন্ন কারণে, কিন্তু আমাদের সেই চেষ্টাটা করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে মানুষকে সুশিক্ষিত করা, মানে যতটুকু শিক্ষা দেওয়া হবে ততটুকুই যেন সুশিক্ষা হয়, মানে তার যেন জ্ঞানের আলো বা জ্ঞানের দরজাটা খুলে যায়, এবং সেটার জন্য যে শিক্ষা প্রয়োজন সেটা অবশ্যই আমাদের যাদের আছে তারা অন্যকে শেয়ার করবে। তো বন্ধু, আজকে এই একটি গল্প দিয়ে আমি আপনাদের কাছে এই মেসেজটাই দিতে চাইলাম যে একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। একটি মানুষকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ধারণা করতে পারেন, এবং এটা স্বাভাবিক। এর জন্য যদি ওই মানুষটি নিজেকে ছোট মনে করেন বা নিজে অস্বস্তিতে পড়েন, তাহলে ভুল হবে। তাকেও ভাবতে হবে যে আমি সবার কাছে ভালো হতে পারি না। তখনই সবার কাছে ভালো হবে যদি ওই সবাই যদি সঠিক বা সুশিক্ষা থাকে, তাদের সাংস্কৃতিক বোধ থাকে, তাহলে অবশ্যই কোনো ভালো মানুষকে তারা ঠিকই বেছে নেবে। তাই আপনি নিজে যদি জানেন যে আপনি ভালো মানুষ, তাহলে আপনি সেই বিশ্বাসটা নিয়েই থাকুন। বাইরের মানুষ কে কি বলল এটাই বেশি কান দেবেন না। আর আবার বলছি, বেশি বেশি করে সংস্কৃতির কথা শুনুন, সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্ম করুন, আপনি ভালো থাকবেন। আপনাদের সবার জন্য রইল আমার প্রণাম, ভালোবাসা, স্নেহ সবকিছু, এবং আপনাদের কাছ থেকেও আপনাদের ভালোবাসা, স্নেহ সবকিছু আমি পেতে চাই। আজ এই পর্যন্তই আমাদের অমৃত কথা। নমস্কার, ভালো থাকবেন।